ক্লাসের সবাই মিলে বসে বসে গল্প করছে। হঠাৎ পুরো ক্লাসরুমটা যেন নিস্তব্ধ হয়ে গেল। সোহাগিনী মাথা তুলে দেখল শুভ্রনীল দরজার সামনে দাঁড়িয়ে আছে। পাশে বসা তনয়া চাপা গলায় বলল, স্যার, এখন কেন রে? এখন তো স্যারের ক্লাস নেই। সোহাগিনীর বুকটা অকারণে ধক করে উঠল। শুভ্রনীলের মুখে আজ কোনো হাসি নেই, বরং তাকে অস্বাভাবিক গম্ভীর লাগছে। তিনি ধীরে ধীরে ভেতরে এসে টেবিলের সামনে দাঁড়ালেন। তোমাদের সঙ্গে আমার জরুরি একটা কথা আছে। ক্লাসের সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কোনো শব্দ করল না। শুভ্রনীল কিছুক্ষণ নীরব থেকে বললেন, আগামী সপ্তাহ থেকে আমি আর এই কলেজে ক্লাস নেব না। অন্য একটি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। কথাটা শুনে পুরো ক্লাসে ফিসফাস শুরু হয়ে গেল। তনয়া অবাক হয়ে বলল, স্যার, সত্যি? শুভ্রনীল হালকা মাথা নাড়লেন। সুহাগিনী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এতদিন ধরে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ মনে হল না বলা কথাগুলো হয়তো চিরদিনের মতো অপ্রকাশিতই থেকে যাবে। শুভ্রনীল সবার উদ্দেশ্যে কয়েকটি অনুপ্রেরণামূলক কথা বললেন, তারপর ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার সোহাগিনীর দিকে তাকালেন। সেই এক মুহূর্তের দৃষ্টিতে যেন হাজারটা না বলা কথা লুকিয়েছিল। সোহাগিনী চুপচাপ বসে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এটাই কি তাদের গল্পের শেষ, নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু? শুভ্রনীল ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার পরও কেউ যেন স্বাভাবিক হতে পারছিল না। চারদিকে চাপা গুঞ্জন। কেউ বলছে, এত হঠাৎ কেন? কেউ আবার বিশ্বাসই করতে পারছে না। সোহাগিনী জানলার বাইরে তাকিয়ে বসে রইল। তার মন যেন কোথাও হারিয়ে গেছে। এতদিন নিজের অনুভূতিকে শক্ত করে আটকে রেখেছিল, কিন্তু আজ বুকের ভেতরটা অদ্ভুত শূন্য লাগছে। তনয়া ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল। কি হয়েছে? তুই এত চুপ কেন? সোহাগিনী মৃদু হেসে বলল, কিছু না, শুধু মনে হচ্ছে কিছু মানুষ খুব অল্প সময়েই অনেকটা জায়গা করে নেয়। তনয়া তার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল কথার আড়ালে অনেক না বলা অনুভূতি লুকিয়ে আছে। তবে সে আর কিছু জিজ্ঞেস করল না। কলেজ ছুটি হওয়ার পর সোহাগিনী একাই করিডোর দিয়ে হাঁটছিল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এল, সোহাগিনী, 1 মিনিট। সে ঘুরে দাঁড়াতেই দেখল শুভ্রনীল। দুজনেই কয়েক মুহূর্ত নীরব। শুভ্রনীল শান্ত কণ্ঠে বললেন, তোমার পড়াশোনার প্রতি আন্তরিকতা সবসময় আমার ভালো লেগেছে। নিজের স্বপ্ন থেকে কখনো সরে যেও না। সোহাগিনী মাথা নাড়ল, চেষ্টা করব স্যার। শুভ্রনীল ব্যাগ থেকে একটি বই বের করে তার হাতে দিলেন। এটা তোমার জন্য। ভেতরের প্রথম পাতাটা সময় পেলে পড়বে। বইটি হাতে নিয়ে সোহাগিনী কিছু বলার আগেই শুভ্রনীল হালকা হাসলেন। ভালো থেকো। কথা শেষ করে তিনি ধীরে ধীরে চলে গেলেন। বাড়ি ফিরে অনেকক্ষণ পর বইটি খুলল সোহাগিনী। প্রথম পাতায় সুন্দর হাতের লেখায় লেখা, জীবনের প্রতিটি নতুন পথ সাহস নিয়ে শুরু করো, নিজের আলো কখনো নিভতে দিও না, শুভ্রনীল। লেখাগুলো পড়ে তার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল কিছু সম্পর্কের গভীরতা সব সময় কথায় প্রকাশ করা যায় না, কিন্তু সেই সম্পর্ক মানুষকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে। ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা এলো, কখনো যদি মনে হয় পথ কঠিন হয়ে গেছে, নিজের ওপর বিশ্বাস রেখো, তুমি পারবে। বার্তাটি পড়ে সোহাগিনীর মনে এক নতুন প্রশ্ন জেগে উঠল। এই বার্তাটি কি সত্যি শুভ্রনীলের, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো রহস্য? অচেনা নম্বর থেকে আসা বার্তাটি বারবার পড়ছিল সোহাগিনী। ছোট্ট কয়েকটি শব্দ, অথচ যেন তার মনের ভেতর ঝড় তুলে দিয়েছে। সে কিছুক্ষণ দ্বিধায় থেকে লিখল, আপনি কে? বার্তাটি পাঠানোর কয়েক মিনিট পরেই উত্তর এলো, পরিচয়টা এখনই জানার দরকার নেই, শুধু এটুকু জানো, তুমি যেন নিজের স্বপ্ন থেকে সরে না যাও। সোহাগিনীর কপালে ভাঁজ পড়ল। কথাগুলো খুব পরিচিত লাগছে, ঠিক যেন শুভ্রনীলের বলা কথারই প্রতিধ্বনি। পরদিন কলেজে গিয়ে সে তনয়াকে সব খুলে বলল। তনয়া বার্তাগুলো পড়ে বলল, আমার মনে হচ্ছে এটা শুভ্রনীল স্যারেরই নম্বর, কিন্তু উনি নিজের পরিচয় লুকিয়ে রাখছেন কেন? সোহাগিনী দীর্ঘশ্বাস ফেলল। জানি না, তবে আমি আর কোনো অনুমান করতে চাই না।
সেই সময় কলেজের নোটিশ বোর্ডে নতুন একটি বিজ্ঞপ্তি টাঙানো হলো। আগামী মাসে আন্তঃকলেজ গবেষণা ও উপস্থাপনা প্রতিযোগিতা হবে। বিজয়ীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগও রয়েছে। তনয়া উৎসাহ নিয়ে বলল, তুই অংশ নে। স্যারও তো সবসময় বলতেন নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সোহাগিনী কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। হ্যাঁ, আমি অংশ নেব। সেদিন রাতে আবার সেই অচেনা নম্বর থেকে একটি বার্তা এলো। আজ তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটাই তোমার জীবনের নতুন মোড় হতে পারে। শুভকামনা রইল। সোহাগিনী এবার আর উত্তর দিল না। সে ফোনটা পাশে রেখে বই খুলে পড়তে বসল। তার চোখে এখন আর শুধু কষ্ট নেই, আছে নতুন করে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প। কিন্তু সে জানত না, দূরে কোথাও একজন মানুষ নীরবে তার প্রতিটি সাফল্যের জন্য প্রার্থনা করে চলেছে। আর খুব শিগগিরই এমন একটি সত্য সামনে আসবে যা সোহাগিনীর জীবনকে সম্পূর্ণ বদলে। প্রতিযোগিতার দিন যত এগিয়ে আসছিল, সোহাগিনীর ব্যস্ততাও তত বাড়ছিল। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা, তথ্য সংগ্রহ আর উপস্থাপনার প্রস্তুতিতে কেটে যাচ্ছিল তার সময়। তনয়া সবসময় তার পাশে থেকে সাহস যোগাচ্ছিল। একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে সোহাগিনীর হাতে একটি খাম তুলে দিলেন লাইব্রেরিয়ান। এটা তোমার জন্য রেখে গেছেন একজন, নাম বলেননি। অবাক হয়ে খামটি খুলল সোহাগিনী। ভেতরে একটি ছোট্ট চিরকুট। ভয় পেও না, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার পরিশ্রমেই তোমার সবচেয়ে বড় পরিচয়। শুভকামনা। কোনো নাম নেই, শুধু নিচে একটি ছোট্ট নীল রঙের কলমের দাগ। সোহাগিনীর মনে আবারও শুভ্রনীলের কথা ভেসে উঠল, কিন্তু এবারও সে কোনো সিদ্ধান্তে পৌঁছাল না। প্রতিযোগিতার দিন হলে ভরে গেল বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে। নিজের নাম ঘোষণার পর মঞ্চে উঠে গভীর শ্বাস নিল সোহাগিনী। প্রথম কয়েক মুহূর্ত নার্ভাস লাগলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল। পরিষ্কার ভাষায় যুক্তি ও তথ্য দিয়ে সে তার উপস্থাপনা শেষ করল। হল জুড়ে করতালের শব্দ উঠল। ফলাফল ঘোষণার সময় সঞ্চালক বললেন, প্রথম স্থান অর্জন করেছে সোহাগিনী সেন। আনন্দে তনয়া তাকে জড়িয়ে ধরল। সোহাগিনীর চোখে আনন্দের অশ্রু। ঠিক তখনই তার ফোনে আবার একটি বার্তা এলো। আমি জানতাম তুমি পারবে। আজ তুমি শুধু নিজেকে নয়, তোমার স্বপ্নকেও জিতিয়েছ। সোহাগিনী এবার আর চুপ করে রইল না। সে সঙ্গে সঙ্গে ফোন করল সেই নম্বরে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটি রিসিভ হল, কিন্তু কোনো কথা শোনা গেল না। শুধু কয়েক সেকেন্ডের নীরবতার পর কলটি কেটে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সোহাগিনীর মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগল। ওপাশে কি সত্যিই শুভ্রনীল ছিলেন, নাকি এই রহস্যের পেছনে লুকিয়ে আছে অন্য কেউ? রাত গভীর হয়ে গেছে, তবুও সোহাগিনীর চোখে ঘুম নেই। বারবার সেই অচেনা নম্বরে কল করেও কোনো উত্তর পেল না। শেষ পর্যন্ত সে ফোনটা পাশে রেখে জানলার কাছে গিয়ে দাঁড়াল। আকাশ ভরা তারা, কিন্তু তার মনে যেন হাজারো প্রশ্ন। পরদিন সকালে কলেজে পৌঁছাতেই তনয়া দৌড়ে এসে বলল, শুনেছিস, শুভ্রনীল স্যার আজ কলেজে এসেছেন। কথাটা শুনে সোহাগিনীর বুকটা কেঁপে উঠল। সত্যি? হ্যাঁ, প্রিন্সিপালের অফিসে গেছেন, হয়তো কিছু কাগজপত্রের কাজ আছে। সোহাগিনী কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল, তারপর সাহস সঞ্চয় করে অফিসের দিকে হাঁটল। করিডোরের শেষ প্রান্তে পৌঁছেই দেখল শুভ্রনীল অফিস থেকে বেরিয়ে আসছেন। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে গেল। শুভ্রনীল হালকা হেসে বললেন, অভিনন্দন সোহাগিনী, তোমার সাফল্যের খবর আমি শুনেছি। আমি জানতাম তুমি পারবে। ধন্যবাদ স্যার। কিছুক্ষণ নীরবতার পর সোহাগিনী সাহস করে জিজ্ঞেস করল, স্যার, একটা কথা জানতে পারি? অবশ্যই। আমাকে যে অচেনা নম্বর থেকে বারবার বার্তা পাঠানো হচ্ছে, সেটা কি আপনার? শুভ্রনীল কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, সব প্রশ্নের উত্তর সবসময় সঙ্গে সঙ্গে দেওয়া যায় না, তবে এটুকু বলতে পারি, যারা তোমার ভালো চায় তারা সব সময় তোমার পাশে থাকবে। এই উত্তর শুনে সোহাগিনীর বিভ্রান্তি আরও বেড়ে গেল। ঠিক তখনই শুভ্রনীলের ফোন বেজে উঠল। তিনি কল রিসিভ করে কয়েকটি কথা বলেই তাড়াহুড়ো করে বললেন, আমাকে এখন যেতে হবে, নিজের যত্ন নিও। তিনি চলে গেলেন, কিন্তু সোহাগিনীর মনে রয়ে গেল আরও অনেক অমীমাংসিত প্রশ্ন।
সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে ডাকবাক্সে একটি খাম পেল। খামের ওপর শুধু লেখা, সোহাগিনীর জন্য। ভেতরে ছিল একটি পুরনো ছবি। ছবিতে কলেজের একটি অনুষ্ঠানে দূরে দাঁড়িয়ে থাকা সোহাগিনী আর একটু পেছনে দাঁড়িয়ে শুভ্রনীল নীরবে তার দিকে তাকিয়ে আছেন। ছবির পেছনে মাত্র একটি লাইন লেখা ছিল, কিছু অনুভূতি দূরত্বে হারায় না, সময়ের সঙ্গে আরও গভীর হয়। হাতে নিয়ে সোহাগিনী বুঝতে পারল তাদের গল্পের আসল রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি।